অনির্বাণের অগ্নিবাণ এমন একজন মানুষকে নিয়ে করব যাকে ছাড়া বাঙালির স্বাধীনতা দিবস উদযাপন আমি আপনি অন্তত কেউ দেখিনি। এমন একটা পাড়ার কথা মাথায় আনতে পারেন, মনে আনতে পারেন যে পাড়ায় স্বাধীনতা দিবসের পতাকা উঠেছে, অন্তত 10টা মানুষ দাঁড়িয়ে আছে আর সে পতাকার পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি নেই। অনির্বাণের অগ্নিবাণ আজকে এমন একজন মানুষকে নিয়ে যিনি এদেশের তরুণ প্রজন্মের বুকে, যুবকদের বুকে স্বাধীনতার আগুনের খিদেটা জ্বালিয়ে দিয়ে আমি তোমাদের স্বাধীনতা দেব। ওই আগুনটা, যে আগুনটা বুকে নিয়ে এদেশকে স্বাধীন করবার জন্য ঝাঁপিয়ে পড়েছিল একের পর এক যুবক তরুণ, যাদের কাছে একমাত্র একটা কল ছিল, একটা ওয়ার ক্রাই ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। অন্য কোনো প্রতিশ্রুতি ছিল না। যে নির্বাচনী ময়দানে, ভোটের ময়দানে আমরা প্রত্যেক বছর এত হাজার হাজার নেতাকে দেখতে অভ্যস্ত স্বাধীনতার পর, সেই নির্বাচন বা ভোটের ময়দানে আম নেতাদের মতো কোনো প্রতিশ্রুতি ছিল না। আর বিনিময় যা চেয়েছিলেন সেটা খুব কম চাওয়া ছিল না। তা সত্ত্বেও দেশের স্বাধীনতার জন্য রক্ত দিতে, প্রাণ দিতে একের পর এক যুবক ঝাঁপিয়ে পড়েছিল, তাদের বুক কাঁপেনি। আর স্বাধীনতার এত বছর পর যে আগুনটা তিনি জ্বালিয়ে দিয়ে গিয়েছিলেন, সে আগুনটা আজও বুকে আছে তো দেশের তরুণ প্রজন্মের। নিশ্চিতভাবে কিছু মানুষের বুকে তো আছেই, তারা এখনও অতন্দ্র প্রহরী হয়ে এদেশের সীমান্ত পাহারা দেয়। কিন্তু দেশের ভিতরে যাদের কথা ছিল দেশের স্বাধীনতাকে অক্ষয় করবার, সার্থক করবার, তারা কি নেতাজিকে অনুসরণ করছেন? এ দেশ কি নেতাজিকে অনুসরণ করছে? আজ স্বাধীনতার ৭৪ বছরে নেতাজি সুভাষচন্দ্র বসু, তাঁর প্রাপ্য সম্মান, স্বাধীনতার প্রধান সেনানী, প্যাট্রিয়ট অব দ্য প্যাট্রিয়টস, তিনি কি পেলেন? তা নিয়ে আজকে অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক। শুরুতে একটি বিশেষ প্রতিবেদন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, নেতাজির উক্তি। 8 থেকে 80 আমরা সবাই এটা জানি, ব্যাস এই পর্যন্তই। কিন্তু নেতাজির এই উক্তি গত ৭৪ বছর ধরে কতখানি মেনে চলেছি আমরা, উত্তর দিতে গেলে ঢোক গিলতে হয়। আমরা নিজেরাও জানি বীর বিপ্লবীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তার যোগ্য সম্মান দিতে পারি না অনেকেই। সব থেকে বেশি সম্মান যার প্রাপ্য ছিল সেই সুভাষচন্দ্র বসু, তাকে হয়তো আমরা যোগ্য সম্মান দিতে পারিনি। এখনো রহস্যে মোড়া তার শেষ জীবন। কিভাবে মৃত্যু, কবে মৃত্যু, তার কোনো সঠিক তথ্য আজও সঠিকভাবে পায়নি দেশবাসী। এর দায় কার? এর কারণ কি? সেই উত্তর খোঁজার কাজ আজ আমরা করব না। কিন্তু আমাদের অন্তরাত্মাকে একটা প্রশ্ন আমরা করতেই পারি, আমরা কি তাঁর দেখানো পথ আদেও অনুসরণ করতে পারি, নাকি পদে পদে পদস্খলন আমাদের অভ্যাস হয়ে গিয়েছে? কখনো রাজনীতি, কখনো কূটনীতি। দেশে থেকে স্বাধীনতার সংগ্রাম করতে গিয়ে বারে বারে বাধা পেয়েছেন নেতাজি। তাই তো দেশের বাইরে গিয়ে বন্ধু খুঁজতে হয়েছে তাকে। দেশ স্বাধীন হওয়ার পরেও নেতাজিকে যোগ্য সম্মান ফিরিয়ে দিতে পারিনি আমরা। নেতাজির রহস্য উন্মোচনে যেন এক অজানা অনীহা রয়ে গিয়েছে দশকের পর দশক ধরে। সরকার এসেছে, সরকার গিয়েছে, কিন্তু রহস্য উদ্ঘাটন হয়নি। নেতাজি গবেষকদের প্রশ্ন, নেতাজি রহস্য উদ্ঘাটন না করার নেপথ্যে কি রয়েছে আসলে অনীহা? দেশ স্বাধীনতা সংক্রান্ত কোনো অনুষ্ঠানে আমরা নেতাজিকে বাদ দিয়ে করতে পারি না, এটা যেমন সত্যি, বছরের অন্য সময়গুলোতে আমরা নেতাজিকে নিয়ে ভাবি না, এটাও সত্যি। এতটা অনীহা কি প্রাপ্য ছিল সুভাষের? রিপাবলিক বাংলা। জাতির জনক মহাত্মা গান্ধী, যাকে প্যাট্রিয়ট অব দ্য প্যাট্রিয়টস বলেছিলেন, তার কি সত্যিই এতটা প্রাপ্য ছিল? যে কথা শুনছিলেন আপনারা আমাদের বিশেষ প্রতিবেদন। আমার সঙ্গে উপস্থিত 3 জন অতিথি রয়েছেন আজকে এ নিয়ে বিতর্ক করবার জন্য। আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পাবলিকেশন ডিপার্টমেন্টের হেড স্বামী চৈতন্যানন্দ, আমার সঙ্গে রয়েছেন সুখেন্দু শেখর রায়, চিফ হুইপ, রাজ্যসভা তৃণমূল কংগ্রেস, এবং যিনি নেতাজির প্রশ্নে রাজনীতির ক্ষেত্রে আপোষহীন। আমি 3 জনের সঙ্গেই কথা বলবো, কিন্তু তার আগে অনির্বাণের অগ্নিবাণে আজকে সাজিয়ে রাখা বিতর্কের মূল প্রশ্নগুলি। আমার অগ্নিবাণ 1, স্বাধীনতার মূল কাণ্ডারি আজ কি শুধুই পণ্য? অগ্নিবাণ 2, নেতাজির শেষ পরিণতি আজও কেন অজানা? অগ্নিবাণ 3, আদর্শকে অনুসরণ করছেন সবাই, কিন্তু অন্তর্ধান আজও রহস্য হয়ে রয়ে গেল। দেশের এতগুলি রাজনৈতিক দল, এত নেতা বারবার বলছেন, প্রতিবার বলছেন তারা নাকি নেতাজিকেই অনুসরণ করছেন, অথচ নেতাজি অন্তর্ধান রহস্যের সমাধান করছেন না। দেশবাসী জানতে পারছেন না দেশের এত বড় একজন বীর সন্তানের কি হলো। নিশ্চিতভাবে এ নিয়ে আলোচনা অনেক হয়েছে,
তা নিয়ে অনেক থিওরি আছে, তত্ত্ব আছে, কিন্তু সেসব থিওরি বা তত্ত্বের জালে না জড়িয়ে আজকে আমরা বোঝার চেষ্টা করি স্বাধীনতার ৭৪ বছর পর এ দেশ নেতাজিকে কি চোখে দেখে, আর দেশের মানুষের চোখে নেতাজি ঠিক কোথায় রয়েছেন। আমি শুরু করি সুখেন্দু শেখর রায় আপনাকে দিয়ে। নেতাজির প্রশ্নে আমি দেখেছি বরাবর আপনাকে আপোষহীন, রাজনৈতিক দলমত নির্বিশেষে আপনি এই জায়গাটাতে কখনো আপোষ করেননি। আপনার কাছ থেকে শুরু করি, আজও পর্যন্ত দেশের এত বড় একজন বীর সন্তানের শেষ পরিণতি আমরা জানতে পারলাম না। আমি কোনো থিওরির কথা বলছি না, একজন সাধারণ মানুষ তো জানতে চাইতেই পারেন তার কি হয়েছিল। শুধু এটুকুই কি শেষ, নাকি আরও বঞ্চনা রয়েছে নেতাজিকে ঘিরে? নেতাজিকে ঘিরে বঞ্চনা স্বাধীনতার আগে থেকেই শুরু হয়েছিল এবং সেটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে পৃথিবীর কোনো দেশে তাদের জাতীয় বীরকে নিয়ে এইরকম একটা অবজ্ঞা এবং তাকে ভুলিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটা কোনো দেশে পৃথিবীতে হয়নি, এটা আমার নিজের ধারণা। এবং এটা সপক্ষে আমি অনেক যুক্তি তর্ক হাজির করতে পারি, তোমাদের সময় হবে না। আমি শুধু একটি কথা বলি যে তুমি বারবার বলছিলে আমি আপোষহীন, এই ব্যাপারটা আমি শুধু না, ভারতবর্ষের কোটি কোটি জনতার বক্ষস্থলে, অন্তরের অন্তঃস্থলে নেতাজি বিরাজমান। তিনি শিশুকাল থেকে যেমন, শৈশব থেকে যেমন স্বামীজির আদর্শ অনুপ্রাণিত হয়েছিলেন, পরবর্তীকালে তাঁর আদর্শকে বাস্তবায়িত করার জন্য যখন তিনি কংগ্রেস সভাপতি হয়েছিলেন 1938 সালে হরিপুরা কংগ্রেসে, শুধুমাত্র যদি হরিপুরা কংগ্রেসে তার সভাপতির অভিভাষণটা পড়া যায়, তাহলে আসল সুভাষচন্দ্রকে বা নেতাজিকে চেনা যাবে যে তিনি ভারতবর্ষের মুক্তি শুধু নয়, মুক্তির পরেও ভারতবর্ষকে কিভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। যেটা বর্তমান ভারত, যে প্রবন্ধ স্বামীজি লিখেছিলেন, তার পরবর্তী সময়ে যেভাবে স্বামীজি বলেছিলেন যে আমি সমাজবাদে বিশ্বাস করি, শুধুমাত্র এই কারণে নয় যে এটি একটি পথ, বা আমরা মনে করি যে এটাই অন্তত আধখানা রুটি পাওয়া যেতে পারে। নেতাজিও সেই একই চিন্তাধারার বশবর্তী হয়ে তিনি যা যা বলেছিলেন এটা অনুসরণ করা হয়নি, অনুকরণ করা হয়েছিল। এবং ভারতবর্ষের সংবিধানে অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো নেতাজি ঘোষিত হরিপুরা কংগ্রেসের অভিভাষণ থেকে সংগৃহীত, প্রায় অনুকরণ করে সংবিধানে ঢোকানো হয়েছে। যেমন রাইট টু এক্সপ্রেস বা ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা এবং অন্যান্য কিছুগুলো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, কিছু ফেডারালিজমের যে ভাবনা, ভারতবর্ষে যে শুধুমাত্র একটা কেন্দ্রীয় শক্তি হয়ে থাকবে না, এটা বহু রাজ্যকে সম্মিলিত করে একটা সম্মিলিত রাষ্ট্রসমূহ হিসেবে, ফেডারেশন হিসেবে আত্মপ্রকাশ করবে, এটাও ছিল নেতাজির স্বপ্ন। হরিপুরা কংগ্রেসের অভিভাষণ আমি বারবার সবাইকে পড়তে বলি যে ওটা না পড়লে নেতাজিকে জানা যাবে না। এবং সেই লক্ষ্যে অবিচল থেকে তিনি তার সংগ্রাম করেছেন। যখন বুঝেছেন দেশের মধ্য থেকে আর কিছু করা যাবে না, সব পথ রুদ্ধ হয়ে গেছে, তখন এক রহস্যজনকভাবে তিনি সমস্ত রহস্য কাহিনীকে হারিয়ে যেভাবে বিদেশের মাটি থেকে ভারতীয় একজন সিভিল সার্ভেন্ট হয়ে, বা সিভিল সার্ভেন্ট আক্ষরিক অর্থ হননি, সিভিলিয়ান, একজন সিভিলিয়ান হয়ে একটা সমগ্র রেগুলার আর্মিকে পরিচালনা করা, অবশ্যই রাসবিহারী বসুর তাতে অনেক অবদান ছিল, অন্যান্য বহু সামরিক বাহিনীর লোকদের অবদান ছিল, কিন্তু একজন সিভিলিয়ান হিসেবে একটা রেগুলার ফৌজকে এইভাবে পরিচালনা করা, একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তৈরি করে বিদেশের স্বীকৃতি পাওয়া, এই সমস্ত ঘটনা ভারতবর্ষের বুকে তখন কেউ কল্পনাও করতে পারেনি যখন এটা নেতাজি সুভাষচন্দ্র ঘটিয়েছিলেন। সুতরাং তার আদর্শ এবং কর্মধারা একাত্ম আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। এর জন্য সামগ্রিক সমীক্ষা এবং গবেষণা দরকার। এখানে অন্যান্য বিশিষ্ট জনেরা রয়েছেন, আমি আশা করব তাদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান তথ্য এবং কথা জানতে পারবো এই বিষয়ে। আমি স্বামী চৈতন্যানন্দের কাছে আসবো। নেতাজি পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। আমি চন্দ্রবাবু আপনার কাছেও আসবো কিছুক্ষণ পরে। আমি চৈতন্যানন্দের কাছে আসবো, একটি প্রশ্ন নিয়ে। মহারাজ, আমি যদি খুব ভুল না করি, রামকৃষ্ণ মিশনের ইতিহাসেই প্রথম শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবী বা শ্রীরামকৃষ্ণের 16 জন পার্ষদ, বা তারপরেও আরও কয়েকজন খুবই সর্বজন শ্রদ্ধেয় গুণী সন্ন্যাসী, তাদের বাদ দিয়ে কোনো রাজনৈতিক নেতা সংক্রান্ত একটি অ্যান্থোলজি এই প্রথম প্রকাশিত হতে চলেছে স্বাধীন ভারতে, এবং সেটাও নেতাজিকে নিয়ে আগামী বছর 23শে জানুয়ারি। নেতাজিকে নিয়ে দেশে এত বই আছে, এত রিসার্চ আছে, এত গবেষণা আছে, তারপরেও রামকৃষ্ণ মিশন একজন রাজনৈতিক নেতাকে অ্যান্থোলজি ভলিউমের জন্য বেছে নিচ্ছেন, এবং তিনি নেতাজি। কেন মহারাজ, কোথাও খামতি ছিল? মহারাজ, আপনার কাছে প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে আমার
প্রথম যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার মাথায় আমার বাবা ঢুকিয়ে দেন বলা যেতে পারে যে যে সুভাষচন্দ্রের এক একটা বক্তৃতা শুনলে মানুষ জীবন্ত মানুষ মরা মানুষ জীবন্ত হয়ে ওঠে, এইটা আমার মনে ছিল। তারপরে যখন সুভাষচন্দ্রের বই কিছু কিছু পড়তে লাগলাম তখন দেখে অবাক হয়ে গেলাম যে স্বামীজির আদর্শ সেটা বাস্তব জীবনে কীভাবে পরিণত করা যায় সেটা সুভাষচন্দ্রের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা চিন্তার মধ্যে প্রতিফলিত হয়েছে। এইটা যত পড়ছি আর স্বামীজিকে আগে পড়েছি, তারপর সুভাষ পড়তে গিয়ে দেখছি যেন আমি যেন স্বামীজিই পড়ছি। তার চিন্তাধারা, তার ভাষা পর্যন্ত সমস্ত মানে মানে সুভাষচন্দ্রের প্রতিটা আর্টিকেলের মধ্যে, লেখার মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। সেইটা আমরা একটা কৌতূহল জাগলো। তারপরে আমরা একটা বই বের করার পরিকল্পনা করলাম সুভাষচন্দ্রের উপরে, যে কিভাবে স্বামীজির চিন্তাধারাটা তার প্রতিটা কর্মের মধ্যে দিয়ে সেটাকে তিনি প্রয়োগ করেছেন। সেইটা দেখতে গিয়ে যত আমরা করেছি তত অবাক হয়ে গেছি যে বাপ রে বাপ, সিস্টার নিবেদিতা যেমন স্বামীজিকে বুঝেছিলেন ঠিক তেমনি সেটা তিনি বুঝেছিলেন এবং এই অনুযায়ী তিনি তার জীবনটা অতিবাহিত করেছেন স্বামীজির চিন্তা দিয়েই। এই দেশের সরকারি যে ইতিহাস, আমি সরকার নিরপেক্ষভাবে রাজ্য সরকার কেন্দ্র সরকারিভাবে বলছি না, তাতেও তো সেই ইতিহাস বইতেও তো নেতাজির অনেক উল্লেখ, তার কাহিনীর কথা রয়েছে, তার মানে কাহিনী এই অর্থে তার স্বাধীনতা সংগ্রামের কাহিনীর কথা রয়েছে। সেখানে কি কোথাও কোনো অপর্যাপ্ততা ছিল? মানে রামকৃষ্ণ মিশন নেতাজিকে নিয়ে হঠাৎ বই করছে কেন? অপর্যাপ্ত আছে, কারণ হচ্ছে তার যে চিন্তাগুলো যে বাস্তব প্রয়োগ একটা আদর্শের মাধ্যমে, সেটা কিন্তু তখনকার দিনে রাজনীতিটা বুঝতে পারেননি, আজও বুঝতে পারেননি। কারণ প্রতিটা কাজের মধ্যে যে একটা পূজার আসন রয়েছে সেটা কিন্তু বুঝতে পারেনি। সুভাষচন্দ্র যেভাবে বুঝেছিলেন সেইভাবে, যেটা স্বামীজি বলছেন, প্রতিটা কাজের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। মানে রাজনীতি তার কাছে উপাসনা। রাজনীতি একটা উপাসনা। সেই জন্য স্বামীজি হচ্ছে সব কাজটাই তার উপাসনায় পরিণত করা যায় তার ব্যক্তিগত যদি ভাবটা যদি থাকে। আমি একটু চন্দ্রকুমার বসুর কাছে যাই। চন্দ্রবাবু, আর 3 দিন পর আবার হয়তো একটা পিআইবি টুইট আসবে, সেই টুইট নিয়ে আবার একটু আলোড়ন হবে। সত্যি ওই 18ই আগস্টে কিছু ঘটেছিল কিনা, নাকি অন্য দিন কিছু ঘটেছিল, নাকি সেদিনকে ঘটেনি তারপরে অন্য কিছু ঘটেছিল। কিন্তু যাই হোক, যত আলোড়নই হোক, আমি যদিও জানি যে 2 বছর আগের শেষ পিআইবি টুইটটা সেটা এখনও উইথড্র হয়নি, ভারত সরকার উইথড্র করেননি। তারা নেতাজি সম্পর্কে শেষ কথা বলে দিলেন কিনা সেটা আমরা অন্তত অফিসিয়ালি জানতে পারলাম না। কিন্তু এভাবেই কি কোথাও শেষ কথাটা বলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? তাহলে এত লুকোচাপা কেন? আমরা যে জানলাম যে নেতাজির সমস্ত ডকুমেন্টস সামনে আসবে, প্রকাশিত হবে, কি হলো তার? শুভ সন্ধ্যা। আজকে 75তম স্বাধীনতা দিবসের উপলক্ষে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসের এই অন্তর্ধান রহস্য, এর সমাধানের জন্যে আমাদের আরো কয়েকটি কাজ করার প্রয়োজন রয়েছে। কেন, আজকে দেখুন এই যে সব তথ্য প্রকাশিত হয়েছে, এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেসব নথি, গোপন নথি প্রকাশিত করেছে, তাতে আমরা এখনো এই রহস্যর সমাধানের আমরা কোনো রাস্তা খুঁজে পাইনি। তবে আমরা একটি বোস পরিবারের পক্ষ থেকে একটি চিঠি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে এই যে বলা হয় যে নেতাজির চিতাভস্ম যেটি রেঙ্কোজি মন্দিরে রাখা আছে, সেটি যদি একটি ডিএনএ টেস্টের সম্ভব হয়, তাহলে ডিএনএ টেস্ট করা উচিত। কেন, এখন ডিএনএ এর অনেক উন্নতি হয়েছে, টেস্ট করা সম্ভব হতে পারে, তো এটা করা উচিত। এবং আরেকটি বিষয়, 3টি ফাইল এখনো গোপনীয় আছে জাপান সরকারের কাছে। এটা জাপান সরকার নিজস্বভাবেই আমাদের জানিয়েছেন, ওরা উল্লেখ করেছেন যে 3টি ফাইল ক্লাসিফাইড এখনো রাখা আছে। এই 3টি ফাইল সংগ্রহ করার
প্রয়োজন রয়েছে। দেখুন, একটা স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম গঠন করার জন্য আমরা অনুরোধ করেছি হ্যাঁ। কেন্দ্রীয় সরকারকে। কেন এই যে 3টি কমিশন যে গঠন হয়েছিল, প্রথম হচ্ছে শাহনওয়াজ কমিটি, দ্বিতীয় হচ্ছে খোসলা কমিশন এবং তৃতীয় হচ্ছে আপনার জাস্টিস মুখার্জি কমিশন। এখন 3টি কমিশনের 2টি কমিশনের প্রথম রিপোর্ট তারা অবশ্য বিমান দুর্ঘটনা ঘটেছিল তারা উল্লেখ করেছে, কিন্তু তৃতীয় যে কমিশন অফ ইনকোয়ারি হয়েছিল মুখার্জি কমিশন, উনি জাস্টিস মুখার্জি বলেছেন যে বিমান দুর্ঘটনা হয়নি। তাহলে একটা কোথাও একটা অসঙ্গতি থেকে যাচ্ছে। তাই একটা ফাইনাল কমিটি, স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম গঠন করা উচিত, যে টিমের দায়িত্ব দেওয়া উচিত যে রেঙ্কোজি মন্দিরের চিতাভস্য ডিএনএ টেস্ট করানো এবং 3টি জাপানে যে গোপনীয় ফাইল রয়েছে সেটি প্রকাশিত করা। একটা হোলিস্টিক অ্যাপ্রোচ না নেওয়া হলে এই যে অন্তর্ধান রহস্যর সমাধান এর রাস্তা খুঁজে পাওয়া অসম্ভব। তাই কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে নরেন্দ্র মোদীজি এই একটা কমিটমেন্ট উনি রেখেছেন এটা করার। কিন্তু দেখুন, এটা কিন্তু শুধু প্রধানমন্ত্রী চাইলেই হবে না, এটার সাথে ভারত সরকার, যে আমলারা যারা আছেন সকলে একসাথে এক মিলিতভাবে একটা প্রচেষ্টা নেয়ার প্রয়োজন রয়েছে। সুখেন্দু শেখর বাবুর কাছে একটা অসাধারণ ঘটনা রয়েছে, আমি সেটা জানবো একটু পরে। তাহলে বোঝা যাবে যে প্রধানমন্ত্রীর চাওয়া না চাওয়া এবং ভারত সরকারের চাওয়াগুলো কিভাবে নেতাজি সংক্রান্ত ক্ষেত্রে সরকার বদলের পরও 10 বছর 15 বছরের ব্যবধানেও কি অদ্ভুতভাবে কি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলে যায়। আমি সে প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে আমি নির্মলবাবুর কাছে আসবো। নির্মলবাবু, নেতাজি সংক্রান্ত শেষ যে কমিশন, জাস্টিস মুখার্জি কমিশন, সেই কমিশন আপনি ধারাবাহিকভাবে কভার করেছেন। আমি যেহেতু এই প্রসঙ্গে রয়েছে, কিন্তু আমি আবারও বলবো যে আজকে কোনোভাবেই নেতাজির শেষ পরিণতি কী হয়েছিল সে সম্পর্কে কোনো সিদ্ধান্তে কনক্লুশনে পৌঁছানোর জন্য আমাদের এই ডিবেট নয়। আমরা খোঁজার বা বোঝার চেষ্টা করছি যে দেশের এত বড় একজন বীর সন্তান তার শেষ পরিণতি দেশবাসী জানেন না, এটা কেন? সাংবাদিকের দৃষ্টিতে আপনার কি মনে হয়েছে, কোথায় আটকে আছে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমার প্রথমে তুমি আমার কলিগ ছিলে, আমি তোমায় প্রথম ধন্যবাদ দিই যে এরকম একজন মানুষ সম্বন্ধে তুমি আমায় বলার সুযোগ দিয়েছো। আমি তোমাদের চ্যানেলে অনেকবার এসেছি, অনেক বিষয় বলেছি, কিন্তু নেতাজি নিয়ে বলতে হবে এটাতে আমি এত আনন্দিত। আর আমি আরেকজনের কাছে আমার কৃতজ্ঞতা জানাবো, তিনি আমার মেন্টর, গুরু, সব কিছু শিখিয়েছিলেন, কি করে লিখতে হয়, কি করে বলতে হয়, কি করে পড়তে হয় সাংবাদিক হিসেবে। তার নাম সুমন চট্টোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকায়। আমার এখনও মনে আছে 1999 মে মাসে হঠাৎ একদিন ডাকলো, ডেকে বলল তোকে একটা গুরু দায়িত্ব দিচ্ছি। অ্যাজ ইফ যেমন সুভাষবাবু বলেছিলেন শিশির বোসকে, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে। সুমনদাও ঠিক সেইরকমভাবেই বলেছিল, তোকে একটা খুব বড় গুরু দায়িত্ব দিচ্ছি। নেতাজি কমিশন শুরু হচ্ছে 14 মে 1999 গভর্নমেন্ট অর্ডার দিয়েছিল এবং আমি তখন আনন্দবাজার কাজ করি। আমার দায়িত্ব পড়লো। বোধহয় ধারাবাহিকভাবে আমার ধারণা অন্য কোনো সাংবাদিক 6 বছর ধরে টানা নেতাজি কমিশন কেউ কভার করেনি। আমি দিল্লিতে অবধি ছিলাম, তখনও কভার করেছি, ফিরে এসেও করেছি। চন্দ্রবাবু যে ডিএনএর কথা, টেস্টের কথা বললেন, সেই ডিএনএ টেস্টের কথা এসেছে। তো আমার যেটা, তুমি যে প্রশ্নটা আমার কাছে করছো, আমি এই ধারাবাহিকভাবে এই কমিশনটা কভার করে একটা জিনিস বুঝেছি যে একটা অত্যন্ত আগ্রহ রয়েছে এটা জানার যে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান তার শেষ পরিণতিটা কি হলো। কিন্তু সেটা নিয়ে অহেতুক এখানে ডিবেট করে লাভ নেই। বহু রকম তথ্য বেরিয়েছে, বহু রকম কথা হয়েছে। যে 5টা টার্ম অফ রেফারেন্স ছিল মনোজ মুখার্জির কাছে, সেই 5টা টার্ম অফ রেফারেন্সের মধ্যে খুব ক্লিয়ারলি বলা ছিল তিনি মারা গেছেন কিনা, ক্র্যাশে মারা গেছেন কিনা, রেনকোজিতে তার চিতাভস্য রাখা আছে কিনা, সব কটারই উত্তর উনি দিয়েছেন। কিন্তু আপাত দৃষ্টিতে 2006 সালে এটা বাজপেয়ী সরকার তখন চলে গেছেন, কংগ্রেস সরকার, এবং পার্লামেন্টে সুখেন্দুবাবু বলতে পারবেন, পার্লামেন্টে কিন্তু বোধহয় 2006 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
তখন বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে, এবং আমার এক্স্যাক্টলি মনে নেই যে অ্যাকশন টেকেন রিপোর্টটা পার্লামেন্টের দুটো হাউসেই প্লেসড হয়েছিল এবং সেটা রিজেক্ট হয়, এবং ওই মুখার্জি কমিশনের রিপোর্টটা ওরা অ্যাকসেপ্ট করেনি যতটুকু আমার মনে। সুতরাং জওহরলাল নেহরু কমিশন করেছেন, ইন্দিরা গান্ধী কমিশন করেছেন, আর বাজপেয়ীজি কমিশন করেছিলেন। সুতরাং তিনটেতেই কনক্লুসিভ, দুটোতে এভিডেন্স বলা হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা টেবলড হয়নি কিংবা অ্যাকসেপ্টেড, কিছু একটা হয়েছে, মানে গোলমাল হয়ে গেছে আর কি। আর এখানে সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে যে মুখার্জি কমিশন অ্যাকসেপ্ট করা গেল না, তার কারণ ওখানে পরিষ্কার বলা হয়েছিল যে নেতাজি মানে মারা গেছেন, কিন্তু বলা হয়েছে ক্র্যাশে মারা যাননি, কিন্তু কিভাবে মারা গেছেন তার কোনো ডেফিনিট এভিডেন্স নেই, এইটা একেবারে পরিষ্কার বলা আছে। একটা প্রশ্ন আপনার কাছে আমার, আরও একটি প্রশ্ন এই সূত্রেই। আসলে সুভাষচন্দ্র বোস তো আমি যতটুকু বুঝেছি, আমার কাছে আমার মনে হয়েছে একটা ধারাবাহিকতা। শ্রী অরবিন্দ, বিবেকানন্দ হয়ে সুভাষচন্দ্র বোস, মাঝে অবশ্যই রাসবিহারী বসুও, আইনের পর্যায়ের জায়গা থেকে বলছি। এই গোটাটাকে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কোথাও একটু সরিয়ে রাখি, পাত কাচিয়ে রাখি, বলতে বাধ্য হচ্ছি কথাটা, কিন্তু রাখছি, কার্যত রাখছি, তাই মানে আমাদের দেশ রাখছে তাই, তাহলে আসলে কি গোটা লেগেসিটাকে অস্বীকার করা হয় না? না, দেখুন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আর সাংবাদিক হিসেবে আমি কিন্তু সত্যি কথা বলতে, হয়তো আমাকে অনেকে এর জন্য অপছন্দ করবেন, কিন্তু আমি খুব দ্ব্যর্থহীনভাবেই বলছি, আমার কাছে 1900 সাল থেকে 1947 সালের মধ্যে দুটো পিরিয়ড ভীষণ সিগনিফিক্যান্ট। সেটা হচ্ছে দুটোই আর্মড স্ট্রাগলের পিরিয়ড। 1901 থেকে 1910 বাংলার বিপ্লব, সারা ভারতবর্ষে মহারাষ্ট্র পাঞ্জাব বিপ্লব, তার পুরোধায় রয়েছে একটি নাম, তার নাম অরবিন্দ ঘোষ, শ্রী অরবিন্দ। তারপরে তিনি সরে যান 1910-এ। আবার সেই যে লেগেসি অফ আর্মড রেভলিউশন যেটা উনি তৈরি করেছিলেন ওয়াজ ক্যারিড বাই ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান সুভাষচন্দ্র বোস 1939 সালে থেকে 45 সালের মধ্যে। এই যে পিরিয়ডটা, লড়াইটা উনি শুরু করলেন, আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এবং আপনি শুনলে অবাক হবেন যে 1942 সালে রাসবিহারী বোস আজাদ হিন্দ সরকারের পক্ষ থেকে যখন ফার্স্ট স্পিচটা দিচ্ছে, সেই স্পিচটা 11th মার্চ 1942, ইফ আই এম নট রং, সেখানে স্পিচের ফার্স্ট স্পিচটাই হচ্ছে স্যালিউট টু শ্রী অরবিন্দ। এবং সেই স্পিচটা আমি কালকে একবার একটা ফেসবুক পোস্টও করেছি সেই স্পিচটা দেওয়ার পর। আসলে এই যে লেগেসিটা, সুভাষচন্দ্র হ্যাড ক্যারিড দ্যাট লেগেসি ফর হিজ ডিয়ার মাদারল্যান্ড। আর্ম স্ট্রাগলের লেগেছে। আমি সুখেন্দু শেখর বাবুর কাছে যাব, তার আগে আজকে অনির্বাণের অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র, অর্থাৎ আজকের মূল প্রশ্ন, একবার চোখ রাখবো আজকের ব্রহ্মাস্ত্রে। স্বাধীনতার 75 বছরে অন্তর্ধান রহস্য সমাধান হবে? এ প্রশ্নের উত্তর সরাসরি আমরা হয়তো দিতে পারবো না সংবাদ মাধ্যম হিসেবে, কিন্তু এত বছর ধরে সরকারগুলো যা করেছে, যেভাবে করেছে এবং এখনও কি করে চলেছে, তার একটা অসাধারণ গল্প বলবো না, বাস্তব অভিজ্ঞতা সুখেন্দু শেখর বাবুর কাছে আছে। আমি সেইটা জানবার জন্যই সুখেন্দু শেখর বাবুর কাছে যাবো। এই ব্রহ্মাস্ত্রের পর বোধহয় আপনার কাছে যাওয়াটাই সবচেয়ে সমীচীন হবে সুখেন্দু শেখর বাবু। আইএনএর একটা ইতিহাস লেখা হয়েছিল দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে দেশ স্বাধীন হওয়ার পর, সেটার কি হলো যদি একটু বলেন। হ্যাঁ, সেটা বলার আগে একটা ছোট্ট তথ্য দিই, এটা অনেকে হয়তো জানেন না, যে আমি রাজ্যসভায় সুস্পষ্টভাবে জিজ্ঞেস করেছিলাম তদানীন্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজজিকে, যে জাপান, যেটা চন্দ্র বোস উল্লেখ করলেন, জাপান, রাশিয়া এবং আমেরিকা, এদের কাছে নেতাজি সংক্রান্ত কী কী ফাইল আছে এবং সেই ফাইলগুলো প্রকাশ করার জন্য ভারত সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি না। এই কিছুদিন বাদে লিখিত উত্তরে তদানীন্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান লিখিত উত্তরে যে আমেরিকা জানিয়েছে যে তাদের বিভিন্ন মহাফেজখানায় বহু নথি ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা এত খুঁজে বের করা সম্ভব না। এটা হাস্যকর আমার কাছে এই কারণে যে একটা মাউস ক্লিক করলে, যারা এত প্রযুক্তির দিক থেকে উন্নত সারা পৃথিবীতে, তারা একটা মাউস ক্লিক করলে কোথায় কী আছে বলে দিতে পারে,
তারা বলছে খুঁজে বের করা সম্ভব না। দ্বিতীয়ত রাশিয়া বলল যে না, আমাদের কাছে নেতাজি সংক্রান্ত কোনো তথ্য নেই। এটাও বিশ্বাসযোগ্য নয় এই কারণে যে ডক্টর পূরবী মুখোপাধ্যায় যখন রাশিয়ার মহাফেজখানায় কিছু তথ্য পেয়েছিলেন, তারপরে আরও তথ্য পাওয়ার জন্য যখন চাপ দিলেন, তখন রাশিয়ান কর্তৃপক্ষ তাকে বলেছিলেন যে ভারত সরকার যদি আমাদের লেখে চিঠি দেয় তাহলে আমরা সেটা তোমাদেরকে জানাতে পারবো। এরপর উনি ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং কিছুটা দূর এগিয়েও যায় সমস্ত কিছু, তারপর রহস্যজনক কারণে ওটা ধামাচাপা পড়ে যায় এবং পূরবীদি আর এগোতে পারেন না, তাকে কোনো অনুমতি দেওয়া হয় না। আর জাপানের কাছে যেটা চন্দ্রবাবু সঠিকভাবেই বলেছেন, ফাইল আছে, সেটা সুষমা স্বরাজজিও স্বীকার করেছেন যে জাপান জানিয়েছে যে তারা বেশিরভাগ ফাইলই তারা প্রকাশ করে দিয়েছে, কয়েকটি ফাইল তাদের কাছে আছে সেটা ইত্যাদি। এবার একটা মানে এড়িয়ে যাওয়ার মতো একটা ইভেসিভ রিপ্লাই দিয়েছিল। আর ব্রিটিশ গভর্নমেন্টের কাছেও কিছু ফাইল আছে, সেটা ব্রিটিশ গভর্নমেন্ট বলেছে মোস্ট অফ দ্য ফাইলস ওয়ার ডিক্লাসিফাইড, এইটুকু বলে থেমে গেছে। মোস্ট অফ দি ফাইলস, হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট অফ দি ফাইলস? মোস্ট অফ দি ফাইলস মানে এখনও কিছু ফাইল তাহলে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আছে, তাহলে সেই রেস্ট অফ দি ফাইলস কেন প্রকাশ করা হলো না? দ্বিতীয়ত হচ্ছে, তুমি যেটি বললে যে ডিফেন্স মিনিস্ট্রির একটি বই তৈরি হয়েছিল 1948-49 সালে, প্রতুল চন্দ্র গুপ্ত ঐতিহাসিক, তার নেতৃত্বে একটি ইতিহাস কমিটি, হিস্ট্রি ডিভিশন অফ দ্য ডিফেন্স মিনিস্ট্রি, তারা তৈরি করেছিল। পরবর্তীকালে চন্দ্রচূড় ঘোষ আরটিআই করেন যে হয় ওইটার কপি আমাকে দেওয়া হোক কিংবা ওটা প্রকাশ করা হোক। আরটিআই কমিশনার সব কিছু খতিয়ে দেখে নির্দেশ দেয় যে হয় এটা প্রকাশ করতে হবে কিংবা আবেদনকারী চন্দ্রচূড় ঘোষকে এটা দিতে হবে, কিন্তু তিনি কমার্শিয়ালি ওটা ইউজ করতে পারবেন না, গবেষণার কাজে লাগাতে পারেন। হলো না। সরকার কি করলো? মনমোহন সিং সরকার, UPA 1, তারা করলো কি, দিল্লি হাইকোর্টে একটা মামলা করে দিল আরটিআই কমিশনের আদেশের বিরুদ্ধে, গভর্নমেন্ট মামলা করলো। সেখানে আলটিমেটলি সব শুনে টুনে সিঙ্গেল বেঞ্চ বললো যে না, ওই আরটিআই কমিশনার যা বলেছে ঠিকই বলেছে, তোমরা অ্যাফিডেভিট দিয়েও আমাদের কাছে স্বীকার করেছে যে তোমরা খুব শীঘ্রই নাকি বইটা বার করবে, তাহলে 3 মাসের মধ্যে তোমাদের বইটা বার করতে হবে, নইলে তাকে ওর কপি দিতে হবে। মনমোহন সিং সরকার, UPA 2, তারা কি করলো, ওটার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে গিয়ে একটা অ্যাপিল ঠুকে দিল। সেই অ্যাপিল আজ অবধি পেন্ডিং আছে, শুনানি হয়নি। আমি সেই মামলাতে পক্ষভুক্ত হওয়ার জন্য আমি মামলা করেছি, করে সেটা আমাকে এখনো পর্যন্ত আদেশ দেওয়া হয়নি আমি পক্ষভুক্ত হতে পারবো কি পারবো না, এবং হাজার চেষ্টা করে ওই মামলাটা শুনানি আমিও কিছুতে করাতে পারছি না। তো এই অবস্থায় এই যে একটা সমস্ত কিছু একটা রহস্যাবৃত করে রাখা, তার কারণটা হচ্ছে যে একটা ডিফেন্সের নোট আছে আমার কাছে। ডিফেন্স মিনিস্ট্রি বিদেশ মন্ত্রকের কাছে জানতে চেয়েছিল যদি আমরা বইটা প্রকাশ করি তাহলে অন্য দেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্কের অবনতি ঘটবে না তো? বিদেশ দপ্তর পরিষ্কার ভাষায় জানিয়েছিল যে না, এতদিন হয়ে গেছে, এখন এগুলো প্রকাশ করলে আর অন্য দেশের সঙ্গে সম্পর্ক হানির হবে কেন? জার্মানি ছিল ভিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে, জাপান ছিল ভিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এখন কি জাপান এবং জার্মানির সঙ্গে অন্য দেশের সম্পর্কে কোনো অবনতি ঘটেছে নাকি? তো তারা এইসব বলে টলে তারা বললো কিন্তু এই কিন্তুটা, এই হাওভার বলে একটা ইংরেজি শব্দ আছে, এটা ব্যুরোক্র্যাটরা ইউজ করে থাকেন, এটা ভয়ঙ্কর শব্দ একটা, হাওভার, মানে সব কিছু বলার পর হাওভারটা গিয়ে একটা গিট মেরে দেবে। তাতে বলা হলো যে কিন্তু ওই বইটার পাণ্ডুলিপি, তখন তো বই হয়নি, পাণ্ডুলিপি, ওই পাণ্ডুলিপির 186 নম্বর পাতা থেকে 191 পাতায় এমন কিছু তথ্য আছে যার দ্বারা প্রমাণিত হবে যে সুভাষচন্দ্র বিমান দুর্ঘটনায় মারা যাননি, তিনি জীবিত অবস্থায় অন্যত্র চলে গেছিলেন। এইটাই হচ্ছে কারণ যে ওই বইটা আজও প্রকাশ করা নিয়ে ভারত সরকার মামলা করে ওটা আটকে রেখেছে। এর চেয়ে ভয়ঙ্কর এবং দুর্ভাগ্যজনক বিষয় আর কিছু হতে পারে না। আমি পরিশেষে এটা কথা বলবো যে এই রহস্য কতদিন থাকবে, কিভাবে থাকবে? শুনুন, মনোজ মুখার্জি কমিশনের কাছে দেখা গেছে প্রচুর ফাইলের সন্ধান পাওয়া যায়নি। আধখানা ফাইল রয়েছে, কিছু পাতা আছে কিছু পাতা নেই, কিছু ফাইলও নেই। এবং এই যে 100টা ফাইল প্রকাশ করে সরকার বলে দিল আর কোনো ফাইল আমাদের কাছে নেই, আমরা সব প্রকাশ করে দিলাম, এটা একবারে আষাঢ়ে গল্প, কক অ্যান্ড বুল স্টোরি। সরকারের কাছে মহাপেজখানায় কিছু না থাকতে পারে, কিন্তু ওদের হোম মিনিস্ট্রি বা ডিফেন্স মিনিস্ট্রির কিছু অজ্ঞাত জায়গায় বহু নথি এখনো রাখা আছে, যদি একেবারেই পুড়িয়ে না ফেলে দিয়ে থাকে। কারণ এই সরকার ক্ষমতায় আসার পরে 22,000 সরকারি নথি পুড়িয়ে দিয়েছিল, তার মধ্যে শহীদ ভগৎ সিংয়ের নথিও কিছু পড়ানো হয়েছিল, কেন জানি না। তো সুতরাং এইভাবে যদি আমাদের জাতীয় বীরকে যদি এইভাবে আটকে রাখা হয় একটা অন্ধকূপের মধ্যে তার ইতিহাসকে, তো দেশের মানুষ যদি এই ব্যাপারে প্রতিবাদে মুখর না হয়, এরা নির্বিঘ্নে থাকবে। কারণ আমার একটাই ধারণা যে কারণ কি,
এই কংগ্রেস সরকারই হোক আর বিজেপি সরকারই হোক বা অন্য কোনো সরকারি একমাত্র মোরারজি দেশাই বলেছিলেন যে না আমার সরকার বিশ্বাস করে না, কারণ এমনও কোনো তথ্য আমার সরকার পায়নি যার দ্বারা নির্দ্বিধায় বলা যায় যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন। এটা মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হিসেবে বলেছিলেন, তাই বাজপেয়ী সরকার পরবর্তীকালে কমিশন বসিয়েছিলেন। এনিওয়ে, তো এখন কথা হচ্ছে যে ওই যে ছবিগুলো আমরা দেওয়ালে লাগাই, বিমানবন্দরে দেখতে পাই, সরকারি ভবনে দেখতে পাই, এই ছবিগুলো একটাও থাকবে না যদি আসল তথ্য বেরিয়ে আসে। নেতাজি বিরোধিতায় যারা স্বাধীনতার আগে কংগ্রেস দলের মধ্যে যারা সবচেয়ে বেশি সরব ছিলেন, যে কারণে নেতাজি সভাপতি নির্বাচিত হওয়ার পরেও ত্রিপুরীর পরে তাকে পদত্যাগ করতে হয়, তাকে দল থেকে বহিষ্কার করা হয়, সেই কুচক্রীরা পরবর্তীকালে কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। অতএব তাদের রোলটাকে, এই ব্যাপারে নেগেটিভ রোলটাকে আমার মনে হয় যদি সামনে চলে আসে তাহলে অনেকের ছবি বিমানবন্দর থেকে, সরকারি ভবন থেকে সরিয়ে দিতে হবে। ওখানে শুধু নেতাজির ছবি থাকবে, অন্য কারো ছবি থাকবে না। কত মির্জাফর ছিল, কত মির্জাফর এই কাজটা করেছিল সেটা আমাদের জানা নেই, অনুমান করা যেতে পারে। কিন্তু মানুষের মধ্য থেকে এই আওয়াজটা উঠুক আজকের এই পূর্ণ দিবসে, ৭৫তম স্বাধীনতা যদি আমরা পেয়ে থাকি, নেতাজি ওয়াজ দ্য রিয়েল লিবারেটর অফ ইন্ডিয়া। এটা তার কার্যাবলীর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে যার ডাকে হাজার হাজার আজাদহীন বাহিনীর সেনা রেঙ্গুনের বা কোহিমার রণাঙ্গনে প্রাণ দিয়েছে, বা নীলগঞ্জের বন্দি শিবিরে প্রাণ দিয়েছে, আর কোনো জায়গায়, কোনো দেশে, ভারতবর্ষে কোনো রাজ্যে কেউ এইভাবে আর্মি সংগঠিত করে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হয়নি, এবং জয় সুনিশ্চিত করবার জন্য তিনি ভারতবর্ষের সীমানার মধ্যে পর্যন্ত প্রবেশ করেছিলেন। যদি ফোর্ট উইলিয়াম দখল করতে পারতেন, ভারতবর্ষের ইতিহাসটা অন্য হয়ে যেত। তাই আজকে ভাবতে হবে আমাদেরকে যে ভারতবর্ষের প্রকৃত লিবারেটর কে বা কারা। অনেক ধন্যবাদ। আমার সময় যেহেতু সংক্ষেপ, আমাকে শেষ করতে হবে। সুখেন্দু শেখর রায়, চন্দ্র বোস, স্বামী চৈতন্যানন্দ এবং নির্মল মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক আমার সঙ্গে ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তো আজকের স্বাধীন ভারতে এবং ভারতের স্বাধীনতার ৭৪ বছর পূর্তির পর তিনি তার প্রাপ্য সম্মান পেলেন কিনা, এবং না পেলে কেন নয়, কোথায় আটকাচ্ছে, এমনকি দেশের এত বড় একজন বীরের, যিনি এদেশে প্রকৃত মুক্তিদাতা, তার মৃত্যু রহস্য বা তার পরিণতি রহস্য কেন আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না, সমাধান হলো না, তা নিয়ে আমরা আলোচনা করছিলাম। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। এরপরে ফিরে আসছি আজকের সবথেকে বড় ব্রেকিং খবরগুলো নিয়ে, এবং অবশ্যই আফগানিস্তানে কাবুলের খবর নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যেই কাবুল তালিবানদের দখলে চলে গিয়েছে। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব শেষ করে এই মুহূর্তে ব্রেকিং নিউজ সেগমেন্ট শুরু করলাম আপনাদের জন্য। এবং শুরুতেই জানিয়ে রাখি, যে কথা বলেছিলাম, আফগানিস্তানে এই মুহূর্তে কাবুল তালিবানদের দখলে। তালিবানদের কাবুল দখল নিয়ে এই মুহূর্তে কথা বলবো। সরাসরি নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছেন আমার দুই প্রতিনিধি বিশাখা এবং ময়ূক। আমি শুরুতে চলে যাব বিশাখার কাছে। বিশাখা, সকাল থেকে বলতে গেলে একটাই জিনিস বারবার সামনে এসছে তালিবানদের এই কাবুল দখল নিয়ে। আফগানিস্তান বহুদিন ধরে গৃহযুদ্ধে দীর্ণ, তারপরে আমেরিকার ইনভেশন, এই সমস্ত কিছুর পরও কিন্তু শেষমেশ আমরা একটা জিনিস বারবার আফগানিস্তানে দেখে এসেছি, তা হচ্ছে আফগান মেয়েদের পড়তে চাওয়ার জন্য আকুতি, একটু বাইরে বেরোতে চাওয়ার জন্য আকুতি, আধুনিক সভ্যতায় যাকে বড় হয়ে ওঠা বলে, মানুষ হয়ে ওঠা বলে, তার জন্য আকুতি। এবং আজ সকাল থেকে একের পর এক খবর, ছবি আসছে, যাতে এটাই প্রমাণ হচ্ছে সে আকুতি সামনের দিন আরও বাড়বে, বই কমবে না, এবং সে আকুতির কতটুকু আর সভ্য জগৎ, সভ্য বিশ্ব জানতে পারবে। তার কারণ তালিবানদের দখলে কাবুল, তালিবানদের দখলে আফগানিস্তান। একদমই অনির্বাণ, যেটা প্রথমেই বলতে হয়, যেটার কথা তুমি বলছিলে সেই কথাটা রেশ ধরেই বলি। যখন গোটা পৃথিবী এই মুহূর্তে দাঁড়িয়ে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে, নারী নিরাপত্তা, নারী সুরক্ষা, নারীদের এগিয়ে যাওয়ার কথা বলে, প্রগতিশীলতার কথা বলে, সাম্যবাদের কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইউএস ট্রুপ যখন ছেড়ে চলে গেল আফগানিস্তান, তারপরে যখন আফগান প্রশাসনের হাতে গেল, তারপর কিছুটা সময় মাত্র তারপরেই তালিবানদের দখলে চলে গেল একটা গোটা রাষ্ট্র। এবং তালিবান প্রধান এই মুহূর্তে যেটা ফোকাস করা হচ্ছে, যেদিকে প্রজেক্ট করা হচ্ছে, যে তালিবান প্রধান, জঙ্গিদের প্রধান, সে হতে পারে ইন্টারিম প্রেসিডেন্ট, একটা রাষ্ট্রের ইন্টারিম প্রেসিডেন্ট হতে পারেন। আমরা এই জায়গা থেকে অনির্বাণ, আমাদের সঙ্গে এই মুহূর্তে ময়ূক রয়েছেন, ময়ূকের সঙ্গে এই নিয়ে কথা বলবো। ময়ূক, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা আজকে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করছি, বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের আমরা ৭৫তম দিবস স্বাধীনতার উদযাপন করছি, আর আমাদেরই একটা বন্ধু রাষ্ট্র, তাদের এই অবস্থা, খুব লজ্জার চিত্র।
এবং খুব লজ্জার থেকেও বড় কথা হচ্ছে অনির্বাণ, যে বিষয়টা বারবার আমরা সকাল থেকে বলেছি যে আতঙ্কের বিষয়। আতঙ্কটা এই কারণে, কারণ কি বিশাখা যে কথাটা বললো যে একদিকে আমরা দেখতে পাচ্ছি আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি, ভারত উপমহাদেশ ক্রমশ কি পিছিয়ে যাবে, ক্রমশ কি আমরা কথাতেই বলি তালিবানি শাসন, আমরা কথাতে বলি তালিবানি শাসন এবং 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 তালিবানি শাসন মানে কি আমরা দেখতে পাচ্ছি এই 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 চিত্র পরিচালককে, মহিলা চিত্র পরিচালক বলছেন যে এইটাই আমার শেষ দিন, এই শেষ দিনের আমি স্বাধীনতা ভোগ করছি। কি নক্কারজনক ঘটনা। এবং তার থেকেও বড় কথা, সারা গায়ে আতঙ্ক সৃষ্টি হয় একটাই কারণে যে এই জিনিস ভারতীয় উপমহাদেশে হচ্ছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে বিজ্ঞাপনগুলো মুছে দেওয়া হচ্ছে। 21 শতকে অনির্বাণ আমরা দাঁড়িয়ে আছি, যে সময় দাঁড়িয়ে আমরা করোনার মতন একটা মহামারীকে রোধ করার চেষ্টা করছি, যেখানে আমরা ভ্যাকসিন নিয়ে এত লড়াই করছি, যেখানে আমাদের চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ধর্ম হোক যুদ্ধ হোক কিচ্ছু না একটা মহামারীর সামনে। সেই সময় দাঁড়িয়ে আমরা আরও ক্রমাগত পিছিয়ে যাচ্ছি, আরও ক্রমাগত আমাদের সামনে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তালিবান। এবং আমাদের কাছে এই মুহূর্তে যে খবরটা আসছে, বিশাখাকেও আমি জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমাদের নিউজ রুমে যে খবরটা আসছে রিপাবলিক গ্লোবালের তরফ থেকে, রিপাবলিক গ্লোবালের এই মুহূর্তের খবর, এয়ার ইন্ডিয়ার যে বিমানটি উঠেছিল, আমরা বিশাখা তুমি জানো আমরা বলেছিলাম যে আমরা সোজাসুজি কোনো ধরনের কোনো তথ্য আগে থেকে দেব না, একদমই তাই, আগে থেকে একদমই, এবং সেই জায়গাতে 129 জন প্যাসেঞ্জার নিয়ে একদম 129 জন প্যাসেঞ্জার নিয়ে আশঙ্কার যে জায়গাটা বাতাবরণটা তৈরি হয়েছিল সেইটাকে কার্যত ধূলিসাৎ করে দিয়ে আমাদের 129 জন ভারতীয় যারা আছেন সেই ভারতীয়রা ফিরে আসছেন। এবং ভারতীয়রা ফিরে আসার সঙ্গে সঙ্গে যে বার্তাটা পৌঁছে দেওয়া যাচ্ছে যে ভারত সরকারের এই মুহূর্তে কোনো ধরনের কোনো সাহায্যের প্রয়োজন নয়। তুমি জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে বিনা যুদ্ধে নাহি দিব সূচক্রমে দিনই 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না এই ইউএস এমবাসির 1 ইঞ্চি জমি, একটা আঁচল পর্যন্ত লাগে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, রেয়াত করা হবে না। সে কথাই বলা হচ্ছে 5000 ট্রুপস অলরেডি ডিপ্লয়েড সেখানে, 2000 ছিল, এবার 3000 ছিল, আবার আরো 2000 আনা হয়েছে। এবং একেবারে ময়ূক এবং বিশাখা তোমরা আমাদের সঙ্গে থাকো, একদম গ্রাউন্ড জিরোতে ঠিক কি ঘটছে তার একটি বিশেষ প্রতিবেদন আমরা একবার চোখ রাখবো। This video is for Republic TV. Currently the situation in Kabul is getting normal and the people are going back to their work for having some night issues, and now the situation. This is Interior Ministry of Afghanistan. Now the situation in Kabul is getting better. আমরা শুনছি গ্রাউন্ড জিরো রিপোর্ট যে 129 জন ভারতীয়কে নিয়ে ফিরছে ভারতের বিশেষ বিমান। তার আগে অর্থাৎ এই মুহূর্তে কাবুল কেমন আছে, কাবুলের পরিস্থিতি কীরকম, মানুষ কাজে বেরোচ্ছেন কিনা, কাজে যোগ দিতে যাওয়া মানুষ যেভাবে আতঙ্কে বাড়ি ফিরে এসেছিলেন তারা আর অফিস মুখ বা তার কর্মস্থল মুখ হলেন কিনা, তারই আমরা গ্রাউন্ড জিরো রিপোর্ট পাচ্ছি আফগানিস্তান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সেই ছবি এবং রিপোর্ট। আর আমি আরও একবার চলে যাব নিউজ রুমে, বিশাখা রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী বিশাখা, এবং ময়ূক আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিনিয়র এডিটর। বিশাখা, ময়ূক, তোমাদের দুজনের কাছে একটা কথা বলে ফিরতে চাইছিলাম। কিছুক্ষণ আগে নেতাজিকে নিয়ে আমরা কথা বলছিলাম। এই কাবুলের পথেই পেশাওয়ার কাবুল হয়ে নেতাজির অন্তর্ধান, তার দেশ ছেড়ে দেশকে স্বাধীন করতে যাওয়ার জন্য তার অন্তর্ধান। এবং বলা হয় যে এশিয়ার মুক্তিসূর্য নেতাজি সুভাষচন্দ্র বসু, তার এই স্বাধীনতা সংগ্রাম শুধু ভারতকে নয়, ভারত পাকিস্তান যেহেতু দ্বিখণ্ডিত হয়েছিল, ভারত পাকিস্তান আফগানিস্তান বার্মা সহ দক্ষিণ এশিয়ার একটা বিরাট অংশের দেশগুলিকে তাদের মুক্তির স্বাদ পেতে, স্বাধীনতার স্বাদ পেতে তাদেরকে সাহায্য করেছিল সেই মুক্তি সংগ্রাম, আইএনএর সেনানীদের সেই মুক্তি সংগ্রাম। আজকে খুব অদ্ভুতভাবে 15ই আগস্টের দিনে ঠিক সেই দিনটাতেই কিন্তু বিশাখা এবং ময়ূক আমরা দেখছি কাবুলকে যেন নতুন করে পরাধীন হতে, আফগানিস্তানকে নতুন করে পরাধীন হতে, স্বাধীনতার যে মানদণ্ড আমরা বুঝি সভ্য সমাজে, সেই মানদণ্ডে আজকের পর থেকে আফগানিস্তানকে কি আদৌ আর স্বাধীন বলা যায়? বিশাখা, ময়ূক। ঠিক এই জায়গা থেকে অনির্বাণ, আমরা কিন্তু প্রথম থেকে যখন আমরা দেখতে পাচ্ছিলাম, গতকালও আমরা সেই একই দিকে নজর রেখেছিলাম, যখন কখনো 80 কিলোমিটার দূরে, কখনো 50 কিলোমিটার দূরে রয়েছে তালিবানরা। আজ সকালে যখন 20 কিলোমিটার দূরে ছিল এবং আফগান তালিবানদের তরফ থেকে বলা হচ্ছিল যে তারা কাবুল গেটের সামনে অবস্থান করছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে স্বচ্ছভাবে বলে দেওয়া হয়েছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা, এরপরেই কিন্তু তালিবানদের হাতে চলে যাবে কাবুল, অর্থাৎ রাজধানী, যেটা একটা আইসোলেটেড সিটি হিসেবে আমরা জানি। এবং তারপরে বিভিন্ন সংযোগকারী রাস্তাগুলো
ভবনগুলো সেগুলোর দখল নিয়ে নিয়েছিল তালিবানরা, এবং তারপর সরাসরি প্রশাসনিক ভবনগুলোর ভেতরে ঢুকে যায় তালিবানরা। বিভিন্ন প্রশাসনিক ভবনে সেখানে যেভাবে নিজেদের ঘাঁটি গাড়ার মতো আগে নিজেদের চিহ্ন বজায় রাখলো, যে তারা পতাকা উড়িয়ে জানান দিল যে এবার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নিল তালিবানরা, এই জঙ্গি গোষ্ঠী, এবং তারপর আস্তে আস্তে ক্ষমতা হস্তান্তরের পথে যাওয়া। সব মিলিয়ে আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি ময়ূক, যে আবার কিন্তু সময়টা পিছিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা কিন্তু পেছনের দিকে হাঁটছে, আর কিন্তু সামনের দিকে এগোনোর কথা, যেখানে সায়েন্স বলো, প্রযুক্তি বলো, সভ্যতা বলো, সবটা যখন এগিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু একদমই তাই এবং এই মুহূর্তে একদমই তাই এবং এই মুহূর্তে আমরা যে একের পর এক দুপুর থেকে আমরা যে খবর বারবার যে আমরা যে খবরগুলো দিয়েছি, রিপাবলিক বাংলা, রিপাবলিক নেটওয়ার্ক গোটা কাবুলের কভারেজে সবার আগে সমস্ত ছবি, সমস্ত খবর দিয়েছে। তালিবানকে আবেদন রাষ্ট্রসংঘ প্রধানের আমরা খবরটা দেখতে পেয়েছি, এবং তার পাশাপাশি আমরা স্পেশাল ব্রডকাস্ট যেটা কাবুল থেকে করছি তার মধ্যে থেকে আমরা যেরকম দেখতে পেয়েছি, চিত্র পরিচালক, আফগান মহিলা চিত্র পরিচালক, তার কান্না, তার আর্তনাদ, তার পাশাপাশি বিশাখা যে একের পর এক ডেভেলপমেন্টগুলো হলো, তার মধ্যে থেকে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট যেটা 129 জন যাত্রীকে নিয়ে কাবুল থেকে ভারতের রাজধানী দিল্লিতে অবশেষে এয়ার ইন্ডিয়ার যে প্লেনটি, যে বিমানটি, সেইটা ফিরে আসলো, এবং এটা যথেষ্ট আশাব্যঞ্জক কথা খবর। রয়েছে। আজ সন্ধ্যে 8টা নাগাদ ফিরে আসার কথা রয়েছে দিল্লিতে, এবং ময়ূক তারই মধ্যে যেহেতু আমরা জানি যে সপ্তাহে 3টে করে ফ্লাইট কিন্তু ইতিমধ্যেই কাবুল থেকে দিল্লি আসতো বা দিল্লি থেকে কাবুলে যেত, কিন্তু সেটার ডিসরাপশন হচ্ছে। এই যে তালিবানরা নিয়ে নিল পুরো নিজেদের হাতে ক্ষমতা নিয়ে নিল, তারপর কিন্তু এই ডিসরাপশনটা শুরু হয়ে গিয়েছে। এই শেষ প্লেনটা দিল্লির উদ্দেশ্যে আসছে, এবং এই যে 129 জন প্যাসেঞ্জার নিয়ে তারা যে ফিরে আসছে এই দিল্লিতে, এটা আশার খবর। বিশাখা এই মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাবুলের গোটা রাস্তা জুড়ে, অনির্বাণ এবং বিশাখা যে ছবিগুলো আমরা বারবার দেখাচ্ছি, কাবুলের গোটা রাস্তা জুড়ে তালিবানরা নেমে পড়েছে, এবং এই বর্বরচিত যে একের পর এক আচরণগুলো করা হয়, জেলগুলো খুলে দেওয়া হয়েছে, গোটা কাবুল শহর, ঐতিহ্যশালী শহর কাবুল, সেই শহর জুড়ে, গোটা শহর জুড়ে বেয়োনেট, এবং গোটা শহর জুড়ে একের পর এক যুদ্ধ জাহাজকে মেইন যে সিটির মধ্যে ঢুকিয়ে আনার যে ব্যবস্থা, এবং তার পাশাপাশি যে জিপগুলো আছে, যে টয়োটার গাড়িগুলো দেখতে পাচ্ছি, যে ক্যামোফ্লাজ গাড়িগুলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি রিপাবলিক বাংলায়, রিপাবলিক গ্লোবালের মেগা কাভারেজে সেই ছবিগুলো এই মুহূর্তে বিশাখা দেখো। এবং তার থেকেও বড় কথা যেটা তুমি বলছিলে, যে দেশের ছেলে মেয়েগুলো দেশে যাতে ফিরতে পারে তার জন্য ভারত সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, এবং সেই মতোই আমরা কিন্তু সময়টার দিকে তাকিয়ে আছি, যে সন্ধে 8টা কখন বাজবে, কখন দিল্লিতে অবতরণ করবে সেই এয়ার ইন্ডিয়ার বিমান, যেখানে 129 জন ভারতীয় নাগরিক তারা ফিরে আসছেন কাবুল থেকে, এবং দিল্লির উদ্দেশ্যে তারা ফিরে আসছেন, তারা অক্ষতভাবে সুস্থভাবে ফিরে আসেন। এটাই আমাদের তরফ থেকে রিপাবলিক নেটওয়ার্ক, এবং বিশাখা অনির্বাণ এই মুহূর্তে তোমাদেরকে ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি আমি। এই মুহূর্তে আরেকটি খবর রিপাবলিক গ্লোবাল থেকে আমাদের কাছে সরাসরি আসছে। হামিদ কারজাই প্রাক্তন রাষ্ট্রপতি একটি মেসেজ করেছেন, একটি টুইটও করেছেন, এবং সেই টুইটে বলেছেন, আমি কাবুল ছাড়ছি না, যাই পরিস্থিতি হোক আমি কাবুল ছাড়বো না। আমরা জানি হামিদ কারজাই একজন দেশপ্রেমিক মানুষ। হামিদ কারজাই বরাবর বাংলা, ভারত এবং আফগানিস্তানের সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একদম অগ্রগণ্য ভূমিকা নিয়েছেন, এবং এই ক্ষেত্রেও দাঁড়িয়ে বলছেন যে আমি পার্ট অফ দ্য নেগোসিয়েশন ফর ট্রান্সফার অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার হস্তান্তরের ক্ষেত্রে দাঁড়িয়ে যে নেগোসিয়েশনগুলো করা, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেব। সুতরাং বোঝাই যাচ্ছে যে এমন একটা খুব বিশৃঙ্খলা এক পরিস্থিতির মধ্যে এর আগে বিশাখা আমরা দেখতে পেয়েছি, অনির্বাণ আমরা দেখতে পেয়েছি, যে একের পর এক যারা রাষ্ট্রনেতা হওয়ার যোগ্য ছিল, যারা রাষ্ট্রনেতা হতে পারতো, একের পর এক ভাইস প্রেসিডেন্ট, কমান্ডার, তারা উজবেকিস্তানে পালিয়েছে। এবং এই মুহূর্তে যে ছবিগুলো কি ভয়ানক থেকে বেরিয়ে আসার ছবি, জেল থেকে তালিবান যারা বন্দী ছিল, তালিবান জঙ্গি যারা বন্দী ছিল, তাদেরকে বার করে দেওয়া হয়েছে, এবং এতজন তালিবান তাদেরকে বার করে দেওয়া হয়েছে, বার করে, অর্থাৎ কোথাও গিয়ে ময়ূক যেটা এখন দেখা যাচ্ছে যে রক্তবীজের মতো ধেয়ে আসছে তারা, এবং তালিবান কিন্তু আরো বেশি করে শক্তি সঞ্চয় করছে। যারা জেলে ছিল, শুধু একটা জেল নয়, পরপর অনেকগুলো জেল যেটা আফগান পুলিশের আয়ত্তে ছিল, ইতিমধ্যেই সেগুলোর থেকে কিন্তু ক্ষমতা হস্তান্তরের পরে অনির্বাণ যে কথাটা বলছিল, যে জল্লাদের উল্লাস, গোটা কাবুল শহরে জল্লাদের উল্লাস চলছে এখন। তালিবানি শাসন আমরা বলি, সেই তালিবানি শাসনে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, জল্লাদের উল্লাস চলছে, সেই সঙ্গে বন্দুক উঁচিয়ে
জেহাদি মন্ত্রোচ্চারণ, এবং তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মানুষ যারা বলছে যে কোথাও গিয়ে তালিবানদের তরফ থেকে যেটা বয়ান যে সাধারণ মানুষ নাকি তাদেরকে স্বাগত জানাচ্ছে, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তালিবানি ফ্ল্যাগ, তালিবানি পতাকা উড়িয়ে তারা জনপদের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানে সাধারণ মানুষ কি আদৌ রয়েছে? সাধারণ মানুষ কি আতঙ্কের পরিবেশের মধ্যে কি করে থাকবে? আরেকবার বিশাখা, অনির্বাণ, তোমাদের ইন্টারাপ্ট করতে হচ্ছে। আমাদের ইনপুট ডেস্কে একের পর এক খবর আসছে। রিপাবলিক বাংলা সবচেয়ে বড় যে ইনপুট ডেস্ক রিপাবলিক গ্লোবালের তরফ থেকে যে খবরগুলো পাচ্ছে, সেই খবর আবার আমরা ব্রেক করতে বাধ্য হচ্ছে এই মুহূর্তে। আরেকটি খবর যেটা আসছে, দিল্লি বিমানবন্দরে রাত 8টার সময়, আবারও বলছি, দিল্লি বিমানবন্দরে 129 জন প্যাসেঞ্জারকে নিয়ে রাত 8টার সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অবশেষে দিল্লির মাটি ছোবে। অত্যন্ত আশার, আমরা জানি যে এয়ারলিফট হয়ে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি থেকে এয়ারলিফট হয়ে নিজের ঘরে নিজের মাটির স্বাদ পাওয়া, নিজের মাটিকে ছুঁয়ে দেখতে পাওয়া, এর থেকে বড় আনন্দ তো হতে পারে না বিশাখা। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু যারা আমরা জানি যে কাবুলে হয়তো আমাদের দেশের, আমাদের প্রতিবেশীদের অনেক মানুষ হয়তো নিজের মানুষ, তারা হয়তো এই মুহূর্তে রয়েছেন, তারা আশঙ্কার প্রহর গুনছিলেন এতক্ষণ যে তারা তাদের প্রিয় মানুষগুলোকে কখন দেখতে পাবেন, কখন তাদের কাছে পাবেন, তারা কিভাবে আছেন। সেই জায়গা থেকে এটা কিন্তু একটা আশার খবর ময়ূক এবং অনির্বাণ, যে ইতিমধ্যেই এই এয়ার ইন্ডিয়ার বিমানটি তা ইতিমধ্যেই কাবুলের মাটি ছেড়ে দিয়েছে এবং তা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ধ্যে 8টা নাগাদ এই বিমানটি চলে আসবে, দিল্লির মাটি ছোবে, এবং সেই জায়গা থেকে আমরা চাইবো আমাদের ঘরের ছেলেমেয়েরা, আমাদের ঘরের মানুষগুলো তারা অক্ষতভাবে সুস্থ দেহে ফিরে আসুক ময়ূক। এবং রিপাবলিক বারবার আমরা রিপাবলিক নেটওয়ার্কের তরফে যে কথাটা বলছি, রিপাবলিক নেটওয়ার্কের কাছে স্পষ্টভাবে এই মুহূর্তে গোটা বাঙালি যারা দেখছেন, গোটা বিশ্বে যারা ইউটিউবে রিপাবলিক বাংলা দেখছেন, তাদের জানিয়ে রাখতে চাই যে রিপাবলিক বাংলার কাছে সমস্ত তথ্য আছে, সমস্ত ফ্লাইট ডিটেলস ছিল, কিন্তু রিপাবলিক বাংলা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে একটা তথ্য বের করেনি। যতক্ষণ না আমাদের ভারতবর্ষের মাটি টাচ করে এই প্লেনটা, ততক্ষণ অবধি আমরা একটা কথা, একটা কিছু আলাদা করে বলবো না। কারণ কি, আমাদের ছেলেমেয়েগুলো, আমাদের ভারতীয় যারা ভাই বোনেরা আছে, যারা কাবুল থেকে এরকম একটা অনিশ্চিত সময় দাঁড়িয়ে ভয়ঙ্কর এক জল্লাদের উল্লাস চলছে কাবুলে, সেই সময় থেকে আমরা এই মুহূর্তে অবধি একটা কথা বলছি না, শুধু এইটুকু, গোটা বাংলাকে এবং যাদের আত্মীয় স্বজন আছে বাংলার, তাদেরকে আশ্বস্ত করতে চাই যে ভারত সরকার সমস্ত ধরনের ব্যবস্থা নিচ্ছে। ভারত সরকার প্লেন পাঠিয়েছে এবং প্লেনে 129 জন যাত্রীকে নিয়ে সেই প্লেন কিন্তু ফিরে আসছে, এবং সেই ফিরে আসাটা আরো স্বস্তির খবর। এবং আবার দেখতে পাচ্ছি সেই ছবি একদমই। অনির্বাণের অগ্নিবাণে আরও একবার ব্রেকিং নিউজ সেগমেন্টে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি আরও একবার যে শেষ রক্ষা হয়নি, শেষ পর্যন্ত কাবুলেই ঢুকে পড়েছে তালিবানরা। আর ক্ষমতা হস্তান্তরের পর পদত্যাগ করছেন একের পর এক আফগান সরকারের, অর্থাৎ এর আগে নির্বাচিত আফগান সরকারের প্রতিনিধিরা। যদিও শেষ পাওয়া খবরে হামিদ কারজাই তিনি জানিয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি কাবুল ছাড়ছেন না, কোনো অবস্থাতে তিনি কাবুল ছাড়বেন না। এবং এই যে নেগোসিয়েশন প্রসেস, অর্থাৎ আফগান সরকারের, নির্বাচিত আফগান সরকারের হাত থেকে এই তালিবানদের হাতে যেভাবে আলাপ আলোচনার মাধ্যমে কার্যত গোটা দেশের রাশ তুলে দেওয়া হচ্ছে, তার তিনি বিরোধিতা করেছেন এবং তিনি কোনো অবস্থাতেই দেশ ছাড়বেন না, তাতে তার পরিণতি যাই হোক। হামিদ কারজাই সর্বশেষ টুইট আপনাদেরকে আমরা দেখেছি। এই মুহূর্তে কাবুলের রাস্তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জালালাবাদের ছবি আপনাদেরকে দেখিয়েছি। এক কথায় যেমনটা বলছিল নিউজ রুম থেকে আমাদের দুই প্রতিনিধি, আমার সঙ্গে ছিলেন সিনিয়র এডিটর ময়ূক এবং তার সঙ্গে ছিলেন বিশাখা, যে এক কথায় জল্লাদের উল্লাস চলছে এই মুহূর্তে কাবুলের রাজপথে। এই সমস্ত খবর নিয়ে একটা ছোট বিরতির পর এবং এই সব খবরের আপডেট নিয়ে আমরা ছোট বিরতির পর আবারও থাকবো আপনাদের সঙ্গে, আর আপনাদের সঙ্গে থাকবে সোজাসুজি স্বর্ণালী।